আসসালামু আলাইকুম দর্শক। ইউকে অথবা ইউরোপ অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যারাই আমাদের এই অনুষ্ঠান সরাসরি অথবা ধারণকৃত দেখছেন বা দেখবেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। বরাবরের মতো এই অনুষ্ঠানে উপস্থিত আছি আমরা দুইজন সলিসিটার। আমার প্রিয় সলিসিটার ভাই কাউসার কুরাশি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাউসার ভাই। আর আপনাদের সাথে একই সাথে কাউসার ভাইয়ের সাথে আছি আমি সলিসিটার মোল্লা মাহফুজ ইসলাম। দর্শক, অনুষ্ঠানের শুরুতে একটা কথা আমরা সবসময় বলে থাকি, সেটা আবারও বলবো যে এটা একটা আইনের আলোচনা বিষয়ক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কোনো বিষয় শুধুমাত্র একটা আলোচনার ভিত্তিতে নেওয়া যেতে পারে, এটা আইনি কোনো পরামর্শ নয়, এটা শুধুমাত্র আলোচনা বিষয়ক অনুষ্ঠান। আপনাদের যদি কারোর কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা যে কোনো একজন যোগ্য সলিসিটার অথবা কোনো লয়ার ব্যারিস্টারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের আইনি সহযোগিতা বা আইনি যে প্রয়োজন থাকে সেটা আপনারা তাদের কাছ থেকে নেবেন। দর্শক, অনুষ্ঠানের আমরা তিনটি পর্যায়ে তিনটা বিষয় নিয়ে সাধারণত আলোচনা করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো, প্রথমে আমরা ফ্যামিলি ল নিয়ে আলোচনা করব, তারপরে ইমিগ্রেশন বিষয়ে থাকবে মেইনলি অ্যাসাইলাম। আমরা প্রত্যেক অনুষ্ঠানে চেষ্টা করি অ্যাসাইলাম নিয়ে আলোচনা করার, কিন্তু সময়ের স্বল্পতার কারণে হয়তো আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারি না। যাই হোক, আজকে আমরা চেষ্টা করব অ্যাসাইলাম বিষয়ে কিছু কথা বলতে। যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে, সুচিন্তিত মতামত থাকে, তাহলে আপনারা যে কোনো সময় স্ক্রিনের নিচে নাম্বার আছে অথবা স্টুডিও লাইনে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন। আমি এবং কাউসার ভাই আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আলোচনার মাধ্যমে। দর্শক, যেমনটি বলছিলাম, আলোচনার শুরুতে আমরা আজকে কাউসার ভাই ফ্যামিলি লয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আর ফ্যামিলি লয়ের তো বিশাল একটা বিশাল এরিয়া, অনেকগুলো এরিয়া আছে। তো আমরা আজকে কাউসার ভাই চেষ্টা করব আমরা ফাইন্যান্সিয়াল রেমেডি আলোচনা করব ডেফিনেটলি। এর ভিতরেও যদি ফ্যামিলি লয়ের কোনো বিষয়ে দর্শক আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের কাছে করবেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দিতে আলোচনার মাধ্যমে। কাউসার ভাই আর আমি আছি আপনাদের সাথে। কাউসার ভাই, আপনি কাইন্ডলি আমাদেরকে একটু, যেহেতু আমরা ফ্যামিলি ল প্র্যাকটিস করি, ফ্যামিলি লয়ের ইন্ট্রোডাকশন এবং যে ফাইন্যান্সিয়াল রেমেডি যে ব্যাপার আছে সেটা নিয়ে ইন্ট্রোডাকটরি আপনি কিছু বলবেন কাইন্ডলি দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম দর্শক, যারাই শুনছেন সবাইকে মুবারকবাদ। আজকের প্রোগ্রামে আপনাদেরকে ওয়েলকাম টু আওয়ার শো। সো বেসিকলি যে ফ্যামিলি লোতে যে জিনিসটা, ফ্যামিলি প্রাইভেট লো এবং পাবলিক লো দুইটা জিনিস আছে। তো আমরা মূলত প্রাইভেট লো নিয়ে, প্রাইভেট ফ্যামিলি লো নিয়েই কথা বলি। তো প্রাইভেট ফ্যামিলি লোতে যে তিনটা বিষয় বারবারই আমাদের কাছে আসে এবং আপনাদের জীবনে সম্মুখীন হন, অনেকেই সম্মুখীন হয়েছেন কিংবা অনেকে হতে পারেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে ডিভোর্স, যেটা আমরা অনেকবার আলোচনা করেছি। ডিভোর্স হওয়ার সাথে সাথে আরও দুইটা জিনিস মাহফুজ ভাই ইনভলভ হয়ে যায়। একটা জিনিস হচ্ছে ফিনান্সিয়াল রেমেডি আর আরেকটা হচ্ছে চাইল্ড কন্ট্রাক্ট। তো চাইল্ড কন্ট্রাক্ট আমরা লাস্ট এপিসোডে লাস্ট উইকস আগে আমরা আলাপ করেছি। তো আজকে আমরা ফিনান্সিয়াল রেমেডি নিয়ে একটু ডিসকাস করব, এটা কি এবং কিভাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্প্লিট হয়ে যান, সেপারেট হয়ে যান এবং ডিভোর্স অ্যাপ্লিকেশন করা হয়ে যায়, ডিভোর্স অ্যাপ্লিকেশন হওয়ার পরে যখন উনি কন্ডিশনাল অর্ডার, আগে যেটা ডিগ্রি নাইসে ছিল, ওইটা পেয়ে গেলেন, এর পরে উনি ফাইন্যান্সিয়াল অর্ডার পেতে পারেন, এর আগে পাবেন না। কিন্তু এর মানে এটা না যে উনি অ্যাপ্লাই করতে পারবেন না। ইন জেনারেল কাসবে আমি কি একটু আপনার সাথে আলোচনার সুবিধার্থে, যখন আমরা অ্যাপ্লিকেশন করি তখন অ্যাপ্লিকেশনের সাথে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা, ডিভোর্স অ্যাপ্লিকেশনের সাথে ফাইন্যান্সিয়াল ম্যাটার এরা জিজ্ঞাসা করে যে হ্যাঁ তুমি কি করবা কিনা। তো যদি আপনি ডিভোর্স অ্যাপ্লিকেশন করার পরই করেন যে আমি ফিনান্সিয়াল রেমেডির জন্য, ফিনান্সিয়াল এনসিলিয়ারি রিলিফ আগে বলতো, ওইটার জন্য আমি অ্যাপ্লাই করতে চাই। তো এটার ক্ষেত্রে অনেকেরই ধারণা যে হাজব্যান্ড এবং ওয়াইফ 50-50 পেয়ে যাবেন। আবার অনেকের ধারণা আছে যে ওয়াইফে সবটা লইয়া যাইব কি না, এই ঘটনাটা ঠিক এরকম নয়। কন্ট্রিবিউশনের ম্যাটার আছে বা অনেক ম্যাটারগুলো আছে, কন্ট্রিবিউশনটা ভেরি স্পেশাল। তারপর নিডের একটা বিষয় আছে, চিলড্রেনের ব্যাপার আছে, বিয়ের কত লম্বা ছিল এটার বিষয় থাকে, এইগুলো আর কতটা স্যাক্রিফাইস আছে, এটাই কন্ট্রিবিউশন কতখানি ছিল। একটা সেন্স কিন্তু ঠিক কাউসার ভাই যে ইন জেনারেল বাই ডিফল্ট ইজ কাইন্ড অফ ম্যাট্রিমোনিয়াল থিং, 50-50 একটা থাকে।
তারপরও অনেক সময় তো কোর্ট জেনারেলি যার সাথে বাচ্চা থাকে, যার কাস্টডিতে বাচ্চা থাকে, মেজরিটি টাইম মায়ের কাস্টডিতে বাচ্চা থাকেন। তো বাচ্চারা যার কাস্টডিতে থাকে এবং বাচ্চারা যদি চাইল্ড হয়, আন্ডার এজ হয়, বিলো ফুল টাইম এডুকেশনে যদি থাকে হয়, তাহলে এদের হচ্ছে গড়টা নিড রাদার দেন বাবা। ফাদার থেকে ওই বাচ্চা এবং মায়ের ঘরের খুব বেশি প্রয়োজন, যেটা ম্যাট্রিমোনিয়াল হোম ছিল। এক্ষেত্রে কোর্ট ভেরি মাচ কনসিডারেবল থাকে মায়ের দিকে, এবং মাকেই ঘরটা দিয়ে দেয় এবং বাবাকে বলে যে তুমি অন্য জায়গায় থাকো। এবং মেজরিটি যদি কোর্টের অর্ডার হয়, আর কোর্টের অর্ডার হয় না যদি ওনারা যদি ম্যাচুয়ালি আন্ডারস্ট্যান্ড করেন, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসেন, এটাকে বলে কনসেন্ট। তো কনসেন্ট অর্ডারে যদি এগ্রি হয়ে যান বোথ পার্টি, তাহলে এটা তো তাদের বিষয়। ওইখানে শুধুমাত্র কোর্ট ওইটা দেখবে যে ওইখানে বাচ্চাদের অবস্থান কি হচ্ছে, বাচ্চাদেরকে কি ডিপ্রাইভ করা হচ্ছে, বাচ্চাদেরকে ওই ঘর থেকে কি অন্যত্র নেওয়া হচ্ছে, বাচ্চাদের এডুকেশনের প্রবলেম হচ্ছে কিনা, ওয়েলবিংয়ের প্রবলেম হচ্ছে কিনা, এগুলো চাইল্ডের নিডটা প্যারামাউন্ট থাকে। হ্যাঁ, কনসিডারেশনে কোর্ট অবশ্যই নিয়ে আসবেন। তো কোর্ট এগুলো কনসিডার নিয়ে আসার পরে হয়তো এটা বলবে যে বাচ্চা আপ টু দ্য 18 মা ওই ঘরে থাকবেন, এরপরে ঘরটা মার্কেট ভ্যালু অনুযায়ী 50-50, 60-40 এইরকম একটা অর্ডার দিতে পারে, অথবা 100% দিয়ে দিতে পারে। কোর্টের ডিপেন্ড করে কোর্টের অল দ্য সার্কামস্ট্যান্সেস ফ্যাক্টরের উপর। যেমন এক নাম্বার হচ্ছে যে কন্ট্রিবিউশন, ওয়াইফ অথবা হাজব্যান্ডের কন্ট্রিবিউশন কি কতটুকু। যেমন কন্ট্রিবিউশন মানে এটা না যে পয়সার কন্ট্রিবিউশন, না, নট অনলি পয়সা। কন্ট্রিবিউশন যে আপনি ঘরের মধ্যে পেইন্ট করছেন, ডেকোরেশন করছেন, ঘরে ফার্নিচার কিনছেন, ঘরে ট্যাপ লাগাইছেন, বাল্ব লাগাইছেন, এক্সটেন্ড করছেন, ধরে নেন আমাদের যেটা হয় এক্সটেন্ড করা হতে পারে, করছেন। ঘরের মধ্যে ওয়াইফের কন্ট্রিবিউশন, যদি ওয়াইফ ইনকাম থাকে না, ওয়াইফ যদি ফুল টাইম মাম থাকেন, মাদার থাকেন, ওনার কাজ করার সুযোগটা জেনারেলি কম থাকে, তো এক্ষেত্রে ফুল টাইম মাম উনি কী করছে, ঘরের পেইন্ট করছে, ঘরের ফ্লোর ঠিক করছে, ঘরের মধ্যে রিডেকোরেশন করছে, দিস ইজ দ্য কন্ট্রিবিউশন। তারপর হচ্ছে লেন্থ অফ দ্য ম্যারেজ, 12 বছর 10 বছর, এইটাও কন্ট্রিবিউশন, এটা একটা হিউজ কন্ট্রিবিউশন এবং এটাকে অবশ্যই কনসিডারেশন সবসময় করে। কারেক্ট। থার্ড হচ্ছে যে কার ইনকাম থ্রেশহোল্ড কতটুকু, ইনকাম ক্যাপাসিটি এবং মর্গেজ ক্যাপাসিটি। এখন ওয়াইফের যদি ইনকাম ক্যাপাসিটি কম থাকে, তাহলে জেনারেলি ওয়াইফের দিকে ঘরের পার্সেন্টেজটা, প্রপার্টির পার্সেন্টেজটা বেশি আসবে। ওয়াইফের যদি ইনকাম থ্রেশহোল্ড কিংবা যার ইনকাম কম হবে, তার দিকে পার্সেন্টেজ বেশি আসবে, কারণ হচ্ছে ও অন্য জায়গায় গিয়ে মর্গেজ করে ঘর নিতে পারবে না। এই জিনিসগুলো টু মাচ কনসিডার। ভাই, আপনি সুন্দর করে যেরকম বললেন যে এখানে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ থাকে। আমরা এই জিনিসটা যারা আমরা প্র্যাকটিসে থাকি, আমরা সবসময় লক্ষ্য করি যে এখানে ফ্যামিলি কোর্ট যেটা সবসময় ডিসাইড, মানে সবসময় যে মুখ্য জিনিসটা থাকে সেটা হচ্ছে ফেয়ার, জাস্ট অ্যান্ড রিজনেবল। এই জিনিসটা তারা সবসময় ইয়ে করে যে ইটস নট অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং, এইরকম কিচ্ছু না। বেসিকলি হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্টের উপর রিলাই করে কেসটা ডিল হয়। ফ্যাক্টটা কি? এখন ধরেন শুধুমাত্র যে আমরা ম্যাট্রিমোনিয়াল হাউসের কথা বলতেছি, এছাড়া তো অন্যান্য অনেক প্রপার্টি থাকতে পারে। নট অনলি দ্য প্রপার্টি বলতে আমি বলতেছি হাজব্যান্ডের ব্যাংকের অ্যাকাউন্টে পয়সা থাকতে পারে, অথবা ওয়াইফের ব্যাংকের অ্যাকাউন্টে পয়সা থাকতে পারে, সেভিং থাকতে পারে, পেনশন থাকতে পারে, শেয়ার থাকতে পারে, বিজনেস থাকতে পারে, অনেক জিনিসগুলা থাকতে পারে। এইরকম যদি কোনো ওয়েলথি থাকেন আর আদার পার্টি, আপনার রেসপন্ডেন্ট অথবা অ্যাপ্লিকেন্ট যদি অবস্থা খারাপ থাকে, তাহলে মেনটেনেন্স অর্ডারও আসবে। কারেক্ট। একটা জিনিস আমি এটার সাথে অ্যাড করতে চাই কাউসার ভাই আপনার আলোচনার সাথে, তাহলে যখন এই যে আমরা আরও আলোচনা করব যে কিভাবে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ আসে, কিন্তু একটা জিনিস আমরা যেটা দেখতে পাই দর্শক, তা হলো যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে কাউসার ভাই যেমন বললেন যে এখানে ব্যক্তিগত কিছু সম্পদ থাকতে পারে, ব্যক্তিগত কিছু কারো সেভিংস থাকতে পারে, কারো ইয়ে থাকতে পারে। হাউএভার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আউট অফ দ্য কান্ট্রি কিছু প্রপার্টি থাকতে পারে। এটা কিভাবে ডিল করা যাবে, এটা কিভাবে ডিল করবে? সো ইজ এ টু ডিফারেন্ট জুরিসডিকশন মাহফুজ ভাই, টু ডিফারেন্ট জুরিসডিকশন। ইউকে আমরা শুধুমাত্র ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ল নিয়ে আলাপ করি, ইভেন দো উই ক্যানট গো টু দ্য আয়ারল্যান্ড অ্যান্ড স্কটিশ ল, ইজ এ ডিফারেন্ট জুরিসডিকশন অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ ল। সো এখন ধরেন বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায় এক পার্টির অনেক প্রপার্টি আছে, হ্যাঁ, তো এক্ষেত্রে যদি ওই জুরিসডিকশন যদি অ্যালাউ না করে, তাহলে আপনি অনেকগুলা কিছুই করতে পারবেন না। তাহলে এখানে এই যেটা করে সলিসিটাররা, যদি সলিসিটারের কাছে যাওয়া হয়, তাহলে ওই জিনিসগুলা কোর্টে উল্লেখ করে ওইখানে যে প্রপার্টিগুলো আছে ফেভারটা নেওয়ার ব্যবস্থা করে। দিস ইজ হোয়াট আই, মানে এইটাই আমরা সবসময় আলোচনার ভিতরে রাখতে চাই এই কারণে কাউসার ভাই, যে দেখা যাচ্ছে যে ইট ডাজন্ট ম্যাটার যে আপনার অন্য কোনো, যেহেতু আমরা
সাউথ ইস্ট এশিয়ান প্র্যাকটিসের সাথে রিলেটেড বা কমিউনিটির সাথে রিলেটেড, সেজন্য আমরা এই দেশগুলোর কথা বলছি। অথবা পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনার কোনো সম্পদ থাকে সেটা যদি ডিসক্লোজ করা হয়, তাহলে কোর্ট এটাকে কনসিডারেশনে নেয় যখন তার সম্পদকে স্প্লিট করা হবে, দেন দ্যাট উইল কাম ইনটু an ইকুয়েশন যে হিসাবটা হচ্ছে গিয়ে ধরেন এই টোটাল হচ্ছে 1 বা টোটাল হচ্ছে 100 হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের টোটাল প্রপার্টি ইনক্লুডিং পেনশন, অ্যাব্রডের যে প্রপার্টিগুলো আছে, ওনার ব্যাংকের সেভিংয়ে আছে, শেয়ার আছে, ইভেন দো পেইন্টিং, যদি আমি পেইন্টিং তাকে পেইন্টিং আছে, এইগুলা সব একত্র করবে কোর্ট। একত্র করে বললো যে তোমাদের দুইজনের টোটাল সম্পত্তি হচ্ছে 100 পাউন্ড। অবশ্যই 100 পাউন্ড না, অনেক অনেক বেশি। এইটা হচ্ছে তোমাদের টোটাল সম্পত্তি, দুইজনেরটাই একত্র করবে। সেটাকে তখন ঠিক করবে যে পার্সেন্টেজ, যে 50 হবে না 60 হবে না 45 হবে না 35 হবে। ডিউরেশনটাও দেয় অনেক সময়। ডিউরেশনটা কিভাবে দেয়, যে তুমি এতদিন পর্যন্ত বুক করতে পারবা আনটিল দ্য এজ অফ দ্য চিলড্রেন 18, দেন ইজ গোনা বি স্প্লিট বিটুইন 50-50, 60-40, 30-70 এরকম আসতে পারে। আবার অনেক সময় কোর্ট অফার করে যে বাই হার অর বাই হিম আউট ইন জেনারেল, যে ওকে ঠিক আছে তাকে 50,000 বা 100,000 অথবা 200,000 এই পয়সা তুমি দিয়ে দাও, সে অন্য জায়গায় গিয়ে ঘর কিনে বাচ্চাদেরকে নিয়ে থাকবে। অথবা হাজব্যান্ডের ক্ষেত্রে তুমি ঘর নিয়ে নাও, আমাকে 200,000 দিয়ে দাও, আমি নতুন ওয়াইফ নিয়ে অন্য জায়গায় থাকবো বা নতুন পার্টনার নিয়ে অন্য জায়গায় থাকবো। যেহেতু আপনি পার্টনারের কথা বললেন, আমরা জানি যদি ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল যখন ডিস্ট্রিবিউশন হয়, তখন আমরা জানি যে ধরে নিলাম ডিভোর্স বা সেপারেশন চলছে, তখন যদি এক পার্টনার, যে কোনো একজন স্পাউস আরেকজনকে পার্টনার নিয়ে ফেলে, সেই ক্ষেত্রে আমাদের একটু দর্শকদের জানার জন্য আমরা যারা স্পেশালি এই সব সিচুয়েশনের মধ্যে আছেন, আপনার যতক্ষণ পর্যন্ত ফিনান্সিয়াল রেমেডি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যদি আপনি বিয়ে করে অন্য কোনো পার্টনার নেন, তাহলে এটা কোর্ট কনসিডারেশনে নিয়ে আসবে। এমনকি আপনি 0 পেতে পারেন, আপনি নাও পেতে পারেন, যে আপনার অলরেডি অ্যানাদার পার্টনার আছে এবং সে আপনাকে মেনটেনেন্স করতেছে, সে আপনাকে সবগুলা দিতেছে। তো বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই বিয়ে করবেন যখনই প্রয়োজন, কিন্তু মূল যেটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ফিনান্সিয়াল রেমেডিটা সেটেল হয়েছে। শুধু সেটেল না, ইউ নিড টু ওয়েট অ্যানাদার 1 ইয়ার। না হলে ওই যে 3টা কারণে যে কোর্ট অর্ডার ভেরি করার জন্য আবার করতে পারে, সেই কোশ্চেনটা আপনার বা আমরা আলোচনার ভিতরে আনতে চাচ্ছিলাম। যে দর্শক, ইটস অল অ্যাবাউট ফ্যামিলি ম্যাটার, ইজ অল অ্যাবাউট জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল। আমরা যখন এইটার ব্যাপারে খেয়াল রাখবো, তখন এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে দর্শক, যে কোনো কারণে আমরা ছোট একটা সিদ্ধান্তের কারণে যাতে আমাদের বড় একটা ডিসিশন মেকিংয়ের যে প্রসেসটা, সেই ক্ষেত্রে কোনো নেগেটিভ ইফেক্ট না আসে। যেমনটি কাউসার ভাই বলছিলেন যে সেকেন্ড পার্টনার নেওয়ার ক্ষেত্রে যখন আপনি স্প্লিট হয়ে যাচ্ছেন, অথবা বিভক্ত হয়ে যাচ্ছেন, অথবা সেপারেশন হয়ে যাচ্ছে, অথবা ডিভোর্স প্রসিডিংয়ের ভিতরে যাচ্ছেন, তখন সেকেন্ড পার্টনার মানে নেক্সট পার্টনার নেওয়ার ক্ষেত্রে, সেটা হাজব্যান্ড অথবা ওয়াইফ যার ক্ষেত্রেই হোক না কেন, এটা কেয়ারফুল কনসিডারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার সাথে ফাইন্যান্সিয়াল রেমিডির যে ব্যাপার, এটা যদি রিলেটেড থাকে, ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল টু সিলেক্ট ইয়োর নেক্সট পার্টনার। সিলেক্ট ইন এ সেন্স যে টাইমটার উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেন আমরা কোনোভাবেও অসুবিধার সম্মুখীন না হই। এটা শুধুমাত্র নট টু বি সেলফিশ, ইটস মোর অ্যাবাউট বিং রিজনেবল, মোর অ্যাবাউট বিং ফ্যাক্ট এবং ফেয়ার এবং ক্যালকুলেটিভ থাকার জন্য এটা আমাদের পরামর্শ থাকা উচিত হবে দর্শকদের ক্ষেত্রে। আরেকটা জিনিস মাহফুজ ভাই, যে জিনিসটা হচ্ছে গিয়ে অনেকেরই বিবাহ ইসলামিকভাবে বিবাহ করেন, কিংবা লিভ টুগেদার যারা অনেকেই করেন, যদি বিবাহ রেজিস্টার না হয়, কোনো জায়গায় যদি ম্যারেজ রেজিস্টার না থাকে, যে রেজিস্টারগুলো ইউকেতে অ্যাকসেপ্টেবল, স্পেশালি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের লোতে, ইংলিশ লোতে অ্যাকসেপ্টেবল, আপনি ওই ধরনের কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ইউ হ্যাভ নো রাইট, নো রিজনেবলনেস, এখানে কোনো কারণই নাই, এখানে আপনার কোনো শর্তই থাকছে না যে ইউ আর অ্যালাউড টু অ্যাপ্লাই। অনেকে বলে যে ভাই, আমরা যারা আসে অনেক সময় ইকুইটেবল ল অনুযায়ী উনি কিছু পেতে পারেন, কিন্তু এই যে ফ্যামিলি ল অনুযায়ী উনি কিচ্ছু পাবেন না, অ্যাজ লং অ্যাজ আপনি রাইটলি বললেন যে অ্যাজ লং অ্যাজ এটা কোর্ট রেকগনাইজ, এদেশের ম্যারেজ রেকগনাইজ যদি না হয়, তাহলে দিস ইজ শুড নট বি কামিং টু দ্য ইকুয়েশন। ইয়েস, যে ম্যারেজ যে এদেশে রেজিস্টার হতে হবে এমন কোনো কথা নাই, যে বাংলাদেশে বিয়ে যদি রেজিস্টার হয়ে থাকে, বাট কোর্ট এবং এদেশের ল, এদেশের লিগ্যাল সিস্টেম এটাকে অ্যাকসেপ্ট করে যে দিস ইজ এ রেজিস্টার্ড ম্যারেজ। কারেক্ট। কিন্তু এখানে একটা বিষয় দর্শকদের ক্ষেত্রে আমরা আরো আলোচনার ভিতরে আনতে পারি,
যে যখন আপনি সেকেন্ড পার্টনারের কথা চিন্তা করছেন অথবা ম্যারিজের কথা চিন্তা করছেন, তখন আপনাকে অবশ্যই ম্যারিজ যাতে নাল অ্যান্ড ভয়েড না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যে আপনি একটা সেপারেশন আছেন আর একটা বিয়ে করে ফেললেন, আরেকটা দেশে আরেকটা বিয়ে করে ফেললেন, দ্যাট ম্যারেজ ইজ নট ভ্যালিড। দ্যাট ম্যারেজ কুড বি ভ্যালিড ইন দ্যাট কান্ট্রি, কিন্তু নট হিয়ার, বিকজ তারা আপনাকে পলিগামিতে, হ্যাঁ এটা ক্রিমিনাল অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স, একই সাথে দুইটা বিয়ে এদেশে করা is a criminal offense. It's a criminal offense and you are not allowed to. Especially আপনি যদি আরো ফাইনান্সিয়াল ম্যাটার। আর একটা হচ্ছে ওই যে অনেকেই মনে করেন যে কন্ডিশনাল অর্ডার, আগে যারা ডিগ্রি নাইসেই বলা হতো, কন্ডিশনাল অর্ডার পর্যন্ত আপনি বিয়ে করতে পারবেন না, আনটিল ফাইনাল অর্ডার না আসা পর্যন্ত, ওর ডিগ্রি অ্যাবসলিউট না আসা পর্যন্ত আপনি সেকেন্ড ম্যারেজ করতে পারবেন না। যদি করেন তাহলে এই বিয়েটা ভয়েড হতে পারে, এবং আপনি এদেশে যদি করেই ফেলেন তাহলে এটা যে ইজ এ ক্রিমিনাল অফেন্স, ডিফারেন্ট, there is a consequence for another day to discuss about this. দর্শক, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের আলোচনার মাধ্যমে যে আমরা যখন সেকেন্ড, অবশ্যই এটা কোনো কাম্য নয় আমাদের যে একটা ফ্যামিলি ইউনিট বিভক্ত হয়ে যাক, যদি কখনো হতে হয় তাহলে এমন যেন না হয় যে আপনি আপনার রাইট থেকে বঞ্চিত হবেন ছোটোখাটো ভুল ডিসিশনের কারণে। অতএব অবশ্যই যদি কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটার ইনভলভ থাকে আপনার রিলেশনে বা আপনার ডিভোর্সের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনি একজন যোগ্য অভিজ্ঞ আইনজ্ঞের পরামর্শ নেবেন, সলিসিটার সাথে কথা বলবেন, আপনি আপনার বিষয়ে আরও বিস্তারিত বোঝার চেষ্টা করবেন। অবশ্যই একজন ফ্যামিলি ল প্র্যাকটিস করেন এমন কোনো সলিসিটারের সাথে আপনারা কথা বলবেন। আমাদের বিশ্বাস যে আপনারা অবশ্যই কোনো ভালো একটা আউটকামের দিকে যেতে পারবেন। আমাদের পরামর্শ বা আমাদের আলোচনার ভিতরে এটা আমরা অন্তর্ভুক্ত করতে চাই যে আপনার যেন ছোটোখাটো কোনো ভুলের কারণে আপনার বড় কোনো ফাইন্যান্সিয়াল ক্ষতি না হয়ে যায়। আপনার শুধু না, এক্ষেত্রে কাসু ভাই আমরা বলতে পারি যে এটা শুধু আপনার ক্ষেত্রে না, এটা আপনার বাচ্চার ক্ষেত্রেও ইনভলভ। বাচ্চা প্যারামাউন্ট, এখানে বাচ্চার ব্যাপারটা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় কোর্ট। যখনই আপনি আমরা যখন কোনো হিয়ারিং করি বা কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটারের ডিসপিউট রেজুলেশনে আমরা যাই, তখন দেখা যাচ্ছে যে বাচ্চার ব্যাপারটা হচ্ছে সবচাইতে বেশি উপরের দিকে আমরা রাখি। হচ্ছে যেটা যে যদি এরকম কোনো রাইজ করে কারো ফিনান্সিয়াল রেমেডির জন্য অ্যাপ্লাই করতেই হয়, তাহলে কি করবেন, কি দিয়ে শুরু করবেন? প্রথমে হচ্ছে আপনি মিডিয়েশনে যাবেন। কারেক্ট, হ্যাঁ, মিডিয়েশনে যাবেন। মিডিয়েশনে গিয়ে যদি আপনারা দুই পার্টি এক হয়ে যান, দুই পার্টি একত্র মনে করেন যে ইয়েস আমরা দুইজনই এগ্রি হয়ে গেলাম, তাহলে আপনার কনসেন্ট অর্ডার হবে। কনসেন্ট অর্ডার ভেরি সিম্পল, আপনাকে অনলি কোর্টে 53 পাউন্ড দিতে হবে, দ্যাটস ইট, সেভ দ্য মানি। আপনি ভাগ করে নিয়ে নিলেন, এটাই সবচেয়ে ভালো। এক্ষেত্রে কমিউনিটি রেজুলেশন ইজ এ হিউজ ইম্প্যাক্ট রাখতে পারে। আপনি কমিউনিটির যারা এইসব বিষয়গুলো বুঝে তাদেরকে নিয়ে বসে আপনি একটা আলাপ আলোচনার মাধ্যমে, একটা সালিশির মাধ্যমে এটা শেষ করতে পারেন। এটা যদি এটা রেকগনাইজ না বাই ল, বাট আপনি এখানে শেষ করে তারপর ওই মিডিয়েটরের কাছে গিয়ে আপনি ওই একটা আলোচনার ভিতরে করে এগ্রিমেন্ট করে ফেললেন। কাসু ভাই সুন্দর করে বললেন, এটা আইডিয়াল সিচুয়েশন। এটা যদি আমরা চাই, কোর্ট কখনোই আপনাকে এনকারেজ করে না কোর্ট পর্যন্ত যেতে। আপনাকে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন করে এডিআর এর মাধ্যমে যদি আপনি সমাধান করতে পারেন, লাস্ট রিসোর্ট শুড বি দ্য কোর্ট। তো এখন যদি আপনার এটা হয়ে যায়, দুই পার্টি এগ্রি হয়, তাহলে আপনি একটা ড্রাফট করবেন যদি নিজে পারেন, অথবা সলিসিটারের মাধ্যমে। সেক্ষেত্রে আমি বলবো যে একজন সলিসিটারের কাছে গেলে বোধহয় জিনিসটা সবার ক্ষেত্রে রিজনেবল থাকে, যে দিচ্ছে বা যে নিচ্ছে তার একটা ড্রাফট করলেন। ওই ড্রাফটটা বেশি না, 1 পেজের ড্রাফটের মধ্যে থাকবে কে কি পাবে না পাবে, আর ওইটা কোর্টে পাঠানোর পরে আপনি ফি দেওয়ার পরে কোর্ট ওইটা দেখবে, দেখার পর একটা স্ট্যাম্প করবে। তো আমি আগেও বলছি, আবার বলতেছি, যেটা এগ্রিমেন্ট এন্ড অর্ডার টু ডিফারেন্ট থিং। Absolutely. Agreement, anybody can make an agreement with someone else and it could be breach. It could be breach. If agreement breach হয় তাহলে কি হবে? রেমেডি হবে, ফিনান্সিয়াল রেমেডি and any other remedy আসতে পারে। কিন্তু আপনি অর্ডার, কোর্টের অর্ডার you cannot breach. If you do breach, you are liable for the criminal offense, definitely. And the consequence is huge consequence. You can get the financial order against you as well. ফাইন আপনার এগেইনস্টে আসতে পারে। আপনার কোর্টের আপনি অর্ডার মানেন না, এই জন্য আপনাকে আরেকটা আসতে হবে। কাসু ভাই, আপনি যেমন বলছিলেন, আমরা যেরকম কোর্টে যখন আমরা যদি কোনো হিয়ারিং হয় বা হয়, তখন ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হিয়ারিং বা সব সময় তারা এনকারেজ করে যে আপনি নেগোশিয়েট করেন যদি করতে পারেন, যাতে সেকেন্ড বা থার্ড ডে না যেতে হয়। জেনারেলি 3টা অথবা হাইয়েস্ট 4টা হিয়ারিং, ফাইনাল হিয়ারিং পর 4টা হিয়ারিং থাকে। তো ফার্স্ট ডিসপিউট রেজুলেশন হিয়ারিং এর মধ্যে, এফডিআর এর মধ্যে যেগুলা থাকে, এগুলা মূলত কোর্ট চায় যে এখানে কোনো স্কোপ আছে কিনা যে এটা সমাধান করে ফেলার।
ফাইনাল হিয়ারিং পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এটা সমাধান করার কোনো সুযোগ আছে কিনা, বোথ পার্টিকে বারবার করা যায় কিনা করা যায় কিনা। তো এইটাতে মূলত যে জিনিসটা দেখে ওইটা যে ওই ফর্ম এ অ্যাপ্লিকেশনের পরে আপনি ফর্ম ইর মধ্যে সব নিটিগ্রিটি আছে, আপনার কি আছে না আছে কত আছে সবগুলা হিসাব করে 2 পার্টি কোর্টের কাছে জমা দেবেন। যদি সেই ক্ষেত্রে আরও একটু আমরা ফর্মগুলো নিয়ে একটু দর্শকদের D8 থেকে শুরু করে ই তারপরে এই ফর্মগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। অবশ্যই আমরা যদি সুযোগ পাই তাহলে ব্রেকের পরে আমরা এটা নিয়ে আলোচনা করব ফর্মগুলো নিয়ে। আমরা যেটা বলছিলেন আপনি সুন্দর করে যে যেসব প্রসিজারগুলো আছে যে আপনি কোন কোন পর্যায়ে এসে কী কী করতে পারবেন। এগেইন আপনি যেমন বললেন যে সব সময় কোর্টের উদ্দেশ্য থাকে যে এটা আপনি as soon as possible আউট অফ কোর্ট ডিল করা যায় কিনা। ইভেন আমরা দেখছি যে ফাইনাল অর্ডার যখন হয় আগ পর্যন্ত এটা পর্যন্ত ফাইনাল অর্ডার যখন হয় তখন কিন্তু আমরা দেখি কি হয়, জাজ বলে যে ঠিক আছে তোমরা যাও, তোমাদেরকে 10 মিনিট বা 15 মিনিট 20 মিনিট বা হাফ অ্যান আওয়ার দেওয়া হলো, তোমরা লুক ইজ গিভেন দ্য অপরচুনিটি টু দ্য ক্লায়েন্ট যে ঠিক আছে তোমরা অ্যাগ্রিড কিনা। And until and unless judge has to make the decision, until then they will still give it to you to choose যে ঠিক আছে এটা আমরা স্টিল নেগোশিয়েট করতে পারছি। তাই না হলে কোর্ট কিন্তু জাজ বারবার এটাকে উল্লেখ করেন যে এটাকে কিন্তু কষ্ট অর্ডার যাইতে পারে আপনার কারণে বা আপনার যে স্পাউস আছে তার কারণে, যদি এটার দীর্ঘসূত্রিত হয় এবং যদি সেই ক্ষেত্রে রিজনেবলনেস না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোর্ট চাইলে একটা কষ্ট অর্ডার দিতে পারে যে পক্ষের মনে করবে কোর্ট যে কস্ট অর্ডারের ব্যাপারটা হচ্ছে যখনই মানে স্পেশালি যিনি হারবেন উনি কস্ট অর্ডারের জন্য লায়াবল হতে পারেন। যিনি জিতবেন, যিনি কেসে জিতবেন উনি সাথে সাথে কস্ট অর্ডারের জন্য কোর্টকে বলবেন যে আমি কস্ট অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে চাই, যে আমার কস্টের জন্য এটা। অন টপ আপনি যদি অন টাইমলি কোন ডকুমেন্ট না দেন, আপনার সলিসিটর না দেয়, এটাও কস্ট অর্ডারের জন্য আসতে পারে। থ্যাংক ইউ কাউসার ভাই, সুন্দর করে বললেন কাউসার ভাই। আমাদের আলোচনার মাধ্যমে দর্শক আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের সাথে দেখা হবে ব্রেকের পরে। আমাদের সাথেই থাকবেন আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। দেখা হচ্ছে ব্রেকের পরে। আসসালামু আলাইকুম দর্শক, এগেইন ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আমরা ব্রেকের আগে আলোচনা করছিলাম ফাইন্যান্সিয়াল রেমিডির ব্যাপারে, ফ্যামিলি লয়ার অফকোর্স। দর্শক আলোচনায় আমরা বেশ খানিকটা সামনের দিকে চলে এসেছি। আমরা আলোচনার এই পর্যায়ে আপনাদের সাথে যেসব ফর্মগুলো থাকে ইন জেনারেল ডিভোর্স প্রসিডিং থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল এবং ফাইন্যান্সিয়ালের যে শেষ পর্যায়ে যেটা কোর্ট অর্ডার পর্যন্ত কী কী ফর্ম আমরা সাধারণত ফিল আপ করতে হয় বা করি সেই বিষয়ে আলোচনা করব। আমার সাথে আছেন কাউসার ভাই আর আমি। কাউসার ভাই, আমরা দর্শকদের উদ্দেশ্যে ফর্ম নিয়ে কিছু কথা বলতে পারি যে কি ফর্ম আমরা আসলে এক সময় তো এক একটা নাম। এখন যেটা আমরা যদি ফিনান্সিয়াল রেমেডির ক্ষেত্রে, যেটা আগে অ্যানসিলিয়ারি রিলিফ বলতো, তো ফিনান্সিয়াল রেমেডির ক্ষেত্রে দুইটাই ফর্ম। ফর্ম এ হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, ওই অ্যাপ্লিকেশন এত লম্বা না, ফর্মটা হচ্ছে 16 পেজ। ওইখানে আপনি মিয়াম করছেন কি, মানে হচ্ছে আপনি মিডিয়েশনে গেলেন কিনা বা আপনি গেছেন কিনা। মিডিয়েশনে গিয়ে থাকেন তাহলে ওইটা অ্যাটাচ করবেন যে ওইখানে C100 যেটা ওইটা আছে কিনা অ্যাটাচ করবেন। এটা যারা মিডিয়েশন করবেন মিডিয়েটর এটা আপনাকে সিগনেচার করে দিয়ে দেবে। তারপর যে অ্যাপ্লিকেশনের ফি 303 পাউন্ড ওইটা দেবেন। ওইখানে যদি হেল্প উইথ ফি পান তো ওই ক্ষেত্রে হেল্প উইথ ফি পেতে পারেন, নাও পেতে পারেন, ডিপেন্ড অন আপনার সিচুয়েশন, আপনার সার্কামস্টেন্সেস, আপনার ইনকাম। হেল্প উইথ ফর্মটা হেল্প উইথ ফি 160। তো জেনারেলি এখন আর ফর্মের নাম যতটুকু ইম্পর্টেন্ট তার বেশি ইম্পর্টেন্ট অনলাইনে তো করা হয় সবকিছু। আগে খুব বেশি মানুষ ফর্মের নামগুলো বলতো ফর্ম ফর্ম আলাদা রাখা হতো। ফর্ম এ এন্ড ই এই দুইটা আবার ফর্ম নামেই আছে। তো এটা যখন ফিল আপ করবেন এটাতে শুধু ইনফরমেশন, নাথিং এলস অল দ্য ইনফরমেশন। আপনি কি চান ওইখানে অনেকগুলো আছে, আপনি কি চান যে ইয়েস আমি ফাইন্যান্সিয়াল অর্ডার চাই, চাইল্ড কন্ট্রাক্টে যেটা আপনি চান ওইটাতে টিক করলেন আর একদম শেষে সিগনেচার করে স্টেটমেন্ট। এটা আপনি নিজে করতে পারেন অথবা আপনার সলিসিটর অন বিহাফ করতে পারে। কিন্তু একটা জিনিস ওখানে যদি আমরা শুরু থেকে শুরু করি তাহলে তো আমরা আমাদের আলোচনার প্রথম দিকে আমরা বলছি যে যখন আমরা ডিভোর্সের কন্ডিশনাল অর্ডার
পাওয়ার আগ পর্যন্ত আমরা ফাইন্যান্সিয়ালের ব্যাপারে কোনো পেতে পারি না, অর্ডার পেতে পারি না। তো সেক্ষেত্রে যদি শুরু করি তাহলে প্রথমে তো ডিভোর্স দিয়ে শুরু হতে। ডিভোর্স তো এখন আর ওই যে আগের মতো ফর্ম ফিল আপের সিস্টেমটা নাই, আছে আর কি খুব কম। অনলাইনে আছে, তো যে আপনি ফর্ম D11 এইটা খোঁজার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র অনলাইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গো থ্রু করা যাবে একটা ট্রেন লাইন আছে, একটা ট্রেন লাইনের মতো আছে, চারটা স্টেপ। 1 2 যে প্রথমে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অ্যাকনোলেজমেন্ট, কন্ডিশনাল অর্ডার, ফাইনাল অর্ডার। তো আপনাকে 4টা ট্রেন স্টেশন ধরে তারপর এটা ফাইনাল অর্ডার হবে। ইন বিটুইন যদি থাকে, যদি ফাইনান্সিয়াল রেমেডির ব্যাপারে থাকে তাহলে আমরা এটা ক্যারি অন করবে। তো দুইটা আলাদা কোড, কমপ্লিটলি দুইটা আলাদা কোর্ট এটা ডিল করে। ডিভোর্স ম্যাটারটা একটা কোর্ট, অনলাইনের মাধ্যমে মেজরিটি আমরা এই এভিডেন্সগুলো দেওয়া হয় এবং অনলাইনের মাধ্যমে এটা শেষ হয়। এটার জন্য কোনো কোর্ট হিয়ারিং নাই, কোর্ট হিয়ারিং তার নিজ থেকেই নিজে করে ফেলে। আর ফিনান্সিয়াল রেমেডির ক্ষেত্রে অবশ্যই 1-to-1 কোর্ট হিয়ারিং আছে আর কি। তো এখানে জি বলেন। না সরি, আপনি বলে ফেলেন একটা জিনিস আমাকে এখানে আমরা আলোচনার জন্য, আপনি আর আমি আলোচনার ক্ষেত্রে দর্শকদের জন্য হয়তো সুবিধা হতে পারে। যেমন আপনি বললেন যে এখানে যদি কন্ডিশনাল অর্ডার পেয়ে যাওয়ার পরে এখন আগে যেটা ডিক্রি নাইসাই ছিল, ডিক্রি আগে, তখন ডিক্রি কন্ডিশনাল অর্ডার পাওয়ার পরে ফাইনাল অর্ডারের জন্য আবার কি অ্যাপ্লিকেশন করবে কিনা? না, ফাইনাল অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না। 43 ডেজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এটা আসার পরে আপনার ইমেইল দেবে, আপনার প্রত্যেক অ্যাপ্লিক্যান্টকে ইমেইল দেবে, রেসপন্ডেন্টকে ইমেইল দেবে যে ইউ আর এন্টাইটেল টু অ্যাপ্লাই ফর দ্য ফাইনাল অর্ডার, যে ফ্রম দিস ডেট। ওই ডেটের পরে আপনি ফাইনাল অর্ডার লিংক দেবে, অ্যাপ্লাই করে হয়ে যাবে। না করলে কিন্তু আপনার ডিভোর্স ওখানেই থেমে যাবে। ফাইনাল অর্ডার আপনাকে করতেই হবে, ওই জায়গা পর্যন্ত এসে থেমে যাবে যতক্ষণ পর্যন্ত। এটা কিন্তু আরেকটা মজার ব্যাপার, আপনি যদি ওখানে বসে থেমে যান তাহলে কিন্তু আপনার ডিভোর্স হচ্ছে না, তখন আইনত তখন আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকেও প্রসিড করতে পারছেন না। এজন্য কোর্ট সবসময় এটা চায়, মানে চায় যে ক্লিন ব্রেক হয়ে যাক, মানে আগে ডিভোর্সটা হয়ে যাক। কারেক্ট, ডিভোর্স হয়ে যাক, তারপরে এটা করো। এই ক্ষেত্রে দর্শকদের বোঝার ক্ষেত্রে আপনি যদি আরেকটা বিষয় হচ্ছে যে EX 160 যেটা আমরা হেল্প উইথ ফি, যেটা আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে, আলাদা আলাদা। এখন আপনি বা কোনো একজন ব্যক্তি উনি ডিভোর্সের জন্য 593 অ্যাপ্লাই করছেন, উনি কিছু অংশ অথবা পুরাটাই পেয়ে গেছেন। আবার যখন ফিনান্সিয়াল রেমেডির জন্য উনি অ্যাপ্লাই করবেন অথবা চাইল্ড অ্যারেঞ্জমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, তো অবশ্যই উনাকে আরেকবার ফিল আপ করা লাগবে। ভুল করলে হবে না যে আমি একবার পেয়ে গেছি ওইটাই আমার সবকিছু কভার করবে, তা কিন্তু না, এইটা না আর কি। তো এটা ফিল আপ করার পরে ফর্ম ভাই আমাদের মনে হয় একটা বেশ কয়েকটা কল আছে, একটা কল আমরা নিব দর্শকদের। দর্শক আমাদের সাথে কেউ বোধহয় লাইন আছেন। দর্শক আপনি আপনার কোশ্চেনটা করতে পারবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম দর্শক, আপনি আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আমরা শুনতে পাচ্ছি না দর্শককে। আচ্ছা, আরেকবার চেষ্টা করবেন, আপনি আবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ইসলাম সাফিয়া ভাইয়া, আমি কাউসার ভাই লাগি। জি দর্শক, আপনি আপনার প্রশ্নটা করুন। কাউসার ভাই আপনার যে আমি হুনিয়ার আপনি হোকা কি তা কইতা বইন হোকা। যে আমি এসাইলাম মাসলাম, আমি ভিজিট আইতেছিলাম মাসলাম, এখন তাই আমার হাজবেন্ডে আনতাম পারমিশন আনতাম। Okay, Mahfuz bhai is a better answer you can give the about the asylum. Can she bring her husband? দর্শক আপনি শুনতে থাকুন, আমরা আলোচনার একটা পর্যায়ে আছি। এই পর্যায়ের পরে আপনি কাইন্ডলি শুনতে থাকুন, আপনার আনসার আমরা অবশ্যই দিব, আমরা লিখে রাখছি, যেহেতু আমরা ফ্যামিলি ম্যাটার নিয়ে আলোচনা করছি। সেকেন্ড স্টেপে আমরা অ্যাসাইলাম নিয়ে আলোচনা করব এবং আমি শিওর ইনশাআল্লাহ আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আপনার কোশ্চেন যদি এরকম থাকে, আমি যেটা বুঝতে পেরেছি তাহলে যে আপনি অ্যাসাইলাম করেছেন, আপনি আপনার হাজবেন্ডকে আনতে চান, আমরা আলোচনার মাধ্যমে আপনার কোশ্চেনের উত্তর দিব ইনশাআল্লাহ। ভাই আমরা যেটা বলছিলাম যে তাহলে ফর্ম এ এর ব্যাপারটা গেল, এটা হচ্ছে ইন্টেনশন টু অ্যাপ্লাই ফর এ ফিনান্সিয়াল রেমেডি। এটার জন্যই 16-17 পেজের ফর্মটা, খুব বেশি লম্বা না। ইনফরমেশন, অল দ্য ইনফরমেশন অ্যান্ড স্টেটমেন্ট অ্যান্ড ট্রুথ অ্যান্ড এ ফি দেবেন। ওইটা দেওয়ার পরে কোর্ট জিজ্ঞাসা করবে যে তুমি ফর্ম এক্সচেঞ্জ করো। ই এক্সচেঞ্জ মানে হচ্ছে আপনি যিনি অ্যাপ্লিক্যান্ট
উনি ওনার ফর্ম ই ফিল আপ করবেন। এটা লেন্থি ফর্ম, অনেক লম্বা ফর্ম, ভেরি লেন্থি এবং ভেরি ডিটেইল, নাকি ডিটেইল আছে একদম, ওসল নিটিগ্রিটি আছে, চুল কাটা থেকে শুরু করে সবগুলা কি আছে, চ্যাটেলের মধ্যে কি আছে না সবগুলা দিলেন। কিন্তু আপনি যদি আপনার একটা আংটিও থাকে এটাও কিন্তু দিতে হয়। এখন আপনি এটা দেওয়ার পরে যখন আপনি ডিসক্লোজ করে আপনি রেসপন্ডেন্টকে পাঠাই দেবেন, মনে করবেন এরপরে আপনি চেঞ্জ করতে পারবেন না, আনলেস তাদের অ্যাড করতে পারবেন যদিও যদি চান, বোধহয় নাকি? হ্যাঁ, আপনি আনলেস আপনি কি করবেন, তাদের কাছে যদি বলেন যে আমার ওইখানে গ্রস মিস্টেক হয়েছে, আমি চেঞ্জ করব, এরা যদি না দেয় আপনি কোর্টের কাছে আবার লিখতে পারেন, কোর্টের অর্ডার নিয়ে আসতে পারেন যে অ্যামেন্ডমেন্ট অফ ফর দ্য ফর্ম ই জেনুইন মিস্টেক হয়েছে। হ্যাঁ, তখন এই জিনিসটা আবার এইটা ওনার কাছে দেওয়ার পর উনি আবার ওপোনেন্ট যে রেসপন্ডেন্ট উনি আবার ফর্ম এটা ফিল আপ করে আপনার সলিসিটার অথবা আপনার কাছে এটা এই ব্যাপারে কোর্ট তাদের এক্সারসাইজ করতে পারবে। কোর্ট যদি চায় তাহলে আপনাকে আবারও বলতে পারবে যে অ্যামেন্ডমেন্ট করে এই জিনিসগুলো। আমি যেটা মাহফুজ ভাই বলবো আর কি, ফর্ম ইটা, ফর্ম ইর ক্ষেত্রে রিস্কটা নেবেন না প্লিজ। এক্স্যাক্টলি, ফর্ম ই আপনি নিজে মনে করবেন যে দিস ইজ লাইক অ্যানাদার ফর্ম ফিলিং এক্সারসাইজ, নট এট অল। এটার উপর নির্ভর করতেছে আপনার কতটুকু অংশ আপনি পাবেন, এক্স্যাক্টলি আপনি ফিনান্সিয়াল রেমেডির মধ্যে আপনি কি কি পাবেন, কতটুকু পাবেন, আপনার অবস্থান। এজন্য আমি হাইলি রিকমেন্ড করি, সবাইকে রিকমেন্ড করব, প্লিজ আপনি ফ্যামিলি এক্সপার্ট সলিসিটারের কাছে যাবেন অথবা ব্যারিস্টারের কাছে যাবেন অথবা এক্ষেত্রে যিনি এক্সপার্ট আছেন ওনার কাছে যাবেন, গিয়ে যেন ওই ফর্মের ক্ষেত্রে যেন আপনি অ্যাডভাইস নেন অথবা আপনি দেখান। আর কিছু করে বললেন কাছে ভাই, এখানে আপনি ধরে নেন 100 পাউন্ড 200 পাউন্ড 500 পাউন্ড বাঁচানোর জন্য আপনি 50,000 লুজ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই, কারণ এখানে যখন একটা বাসা যদি ইনভলভ থাকে বা এমন কোনো সম্পদ থাকে যেটা অনেকের মিলিয়ন্সের ইনভলভমেন্ট থাকে, ফিনান্সিয়াল রেমেডিতে তো মানুষ 10,000 20,000 এর জন্য যায় না, মিনিমাম তো মিলিয়ন পাউন্ড, 500,000 পাউন্ড, 300,000 400,000 পাউন্ড এইটার জন্য যায়। এখন যদি দুইজনের 400,000 পাউন্ড থাকে আর আপনি যদি যে কোনো কারণে একটা মিস্টেক করেন আর ওইখানে কোর্ট অর্ডারে আপনাকে যদি 20% দেয়, তাহলে আপনি কত লুজ করতেছেন? অনেক গাণিতিকভাবে সেটা অনেক বেশি হয়ে যাবে, যেটা আপনি আপনার বা যে করছেন তার অ্যাফোর্ড করা, মানে যেটা বাঁচাতে চাইবেন। সো আপনি সুন্দর করে বললেন যে যখনই কারোর এই বিষয়ে মানে এরকম একটা ফাইন্যান্সিয়াল ম্যাটার যখন ডিসক্লোজ বা ইসের ব্যাপার থাকবে যেটা ফর্ম ইতে হয়, সেটা যেন সুন্দর করে কেউ কোনো আইনি পরামর্শ নিয়ে এটা করার পক্ষপাতী আমরা, এবং আপনি সেটা বললেন যে দর্শকদের সুবিধার্থে যেন এটা তারা করে। তাতে ফর্মের সাথে কিন্তু আপনার 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট শুধু একটা না, আপনার যতগুলো মানজো অ্যাকাউন্ট থাকলে সেটাও দিতে হবে। যদি এরকম থাকে ডিসক্লোজ করেন না যদি, আর পরে যদি এরা পায়, তাহলে আপনি মনে রাখবেন থ্রেশহোল্ড ওর পক্ষে বেশি যাবে। হ্যাঁ, আপনাকে ডিপ্রাইভ করবে না, বা থ্রেশহোল্ড 80% দিয়ে দিতে পারে যে আপনি প্রথমেই তো ডিসক্লোজ করেন নাই, ইউ আর নট উইথ দ্য ক্লিন হ্যান্ড, আপনি আসেন নেই ক্লিন হ্যান্ড নিয়ে। সুন্দর করে বললেন কাউসার ভাই। দর্শক, আমরা ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে কথা বলছিলাম, ফ্যামিলি লয়ের, এটার সাথে চিলড্রেন যদি ইনভলভ থাকে তাহলে আপনারা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের ব্যাপারেও আমরা আমাদের আগের একটা অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি, সেই ব্যাপারে আপনারা প্রয়োজনে শুনে নিতে পারেন, অথবা যদি আপনাদের কোনো আইনি পরামর্শ দরকার হয় তাহলে আপনারা অবশ্যই আপনি নিকটস্থ কোনো আইনজ্ঞের সাথে যারা ফ্যামিলি লয়ের উপরে কাজ করেন দয়া করে তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে যে বিষয়ে পারদর্শী নয় সেই বিষয়ে কাজ করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে। সো এটা আপনার রেসপন্সিবিলিটি দর্শক, যে আপনি অবশ্যই একজন যে বিষয়ে পারদর্শী তার সাথে পরামর্শ করবেন এবং ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেমেডি পাবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। কাউসার ভাই, দর্শকদের উদ্দেশ্যে আমরা বলছি যে আমরা এখন চলে যাব অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে। আমরা বলেছি দর্শক আপনাদেরকে যে আমরা অ্যাসাইলাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা সময়ের দাবিতে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের দেশের প্রেক্ষাপটে। আমরা যারা বাংলাদেশি অধ্যুষিত ক্লায়েন্টদের নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে এটা একটা বড়ই প্রয়োজনীয় বিষয়, আরও সবসময়ের মতোই প্রয়োজনীয়, বাট সবসময়ের চাইতেও বেশি প্রয়োজনীয় এখন পরিবর্তিত পরিস্থিতিতে। দর্শক, আপনারা জানবেন যে আমাদের দেশে একটা পরিবর্তিত পরিস্থিতি বিরাজ করছে, সেই ক্ষেত্রে দুই দিকেরই প্রয়োজনটা একটু উপরের দিকে, যেটা আমরা বিস্তারিত আলোচনা করব কাউসার ভাইয়ের আমি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যারা এদেশে অলরেডি গত 5, 10, 15 বছরে যারা বিভিন্ন অ্যাসাইলাম করেছি বা অ্যাসাইলামের সাথে আছি, তারা একটা দিক থেকে অ্যাসাইলাম করা হয়েছে। কিন্তু এখন যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে পট পরিবর্তনের কারণে
দ্বিতীয় আরেকটা সেগমেন্টে চলে এসেছি আমরা, যেখানে আরেকটা পক্ষ অ্যাসাইলাম করছেন। সেই ক্ষেত্রে কাইন্ড অফ একটা ব্যালেন্সিং অ্যাক্টের মতো পর্যায়ে আমরা আছি, যে আমরা যদি সরাসরি নামকরণ করি অ্যাসাইলামের অবশ্যই কয়েকটা বিষয় আছে, আমরা সেটা আলোচনার ভিতরে আসবো। দর্শক, আমি কাউসার ভাইয়ের সাথে এই বিষয়ে আলোচনা করবো। কাউসার ভাই, আমরা আপনি যদি দর্শকের প্রশ্নের উত্তর দিয়ে দেন, এর মাধ্যমেই আমরা ডিসকাশনটা যদি দর্শকের যে উনি যদি যেটা বলছে যে উনি অ্যাসাইলাম ক্লেম করা আর অ্যাসাইলাম রেফিউজি স্ট্যাটাস দুইটা জিনিস, পাওয়ার ভিতরে ডিফারেন্স আছে। আপনি পেয়ে গেলেন, আপনি রেফিউজি স্ট্যাটাস হয়ে গেল, আপনার কার্ডের মধ্যে বিআরপি একটা কার্ড আসবে, এআরসি কার্ড আর থাকবে না, নতুন একটা কার্ড দেবে, ওই কার্ডে বিআরপি কার্ড, ওইটাতে লেখা থাকবে রেফিউজি। রেফিউজি খারাপ কিছু না। রেফিউজি আমাদের সিলেটে বুঝছেন নি, একটা এক ধরনের গুলমলতার মতো একটা লতা আছে, পাতা আছে, বন জঙ্গল ঝাপড়া আছে, ওইটাকে রিফিউজি লত বলে। রিফিউজি মানে হচ্ছে টেম্পোরারি। এই রিফিউজি কি সোনালী কালার না, সবুজ কালার, আবার কেউ কেউ জাপানিও বলে, স্বর্ণলতা বলি আমরা, এটাও সর্ট অফ রেফিউজি কালার, অন্যের উপরে পরনির্ভরশীল। কিন্তু কাউসার ভাই, ইমিগ্রেশন স্ট্যাটাসের ক্ষেত্রে রেফিউজি হচ্ছে সবচেয়ে হাই স্ট্যান্ডার্ড অফ ইমিগ্রেশন ক্যাটাগরি। অবশ্যই এটার উপরে আর কোনো ইয়ে নাই, এটার উপরে আর কোনো ইমিগ্রেশন ক্যাটাগরি নাই। রেফিউজি স্ট্যাটাস পাওয়ার পরে ডে 1 থেকে যেবডি এনিবডি ক্যান গেট পাবলিক সাপোর্ট, আই মিন দা পাবলিক বেনিফিট। এটা তো একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা এখানে, এবং স্পাউস নিয়ে আসার সুযোগ আছে, তারপরে বিজনেস করার সুযোগ, সবগুলো আপনার। দর্শকের কোশ্চেনের উত্তর দিব আমরা, যেহেতু আপনার কাছে কোশ্চেন করছে, আমরা আলোচনার মাধ্যমে দর্শকের উত্তর দেই আমরা। তাহলে যে আপনি যেমন বললেন যে এইটা দুই ধরনের হতে পারে, আমরা ওনাকে ধরে নিলাম উনি অ্যাসাইলাম করেছেন, শুধুমাত্র করেছেন, সেই ক্ষেত্রে একটা উত্তর। যদি মনে করি যে উনি অ্যাসাইলাম পেয়েছেন, সেই ক্ষেত্রে আরেকটা উত্তর। যদি উনি অ্যাসাইলাম করে থাকেন, তাহলে আনটিল ওনার অ্যাসাইলাম গ্রান্টেড হবে না দর্শক, তখন পর্যন্ত আপনি আপনার অ্যাসাইলাম মানে ডিপেন্ডেন্টকে আপনি আনতে পারছেন না। যদি এদেশে থাকে সেই ক্ষেত্রে ডিফারেন্ট রুলস আছে, যদি এদেশের বাইরে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ডিপেন্ডেন্ট অথবা হাজব্যান্ড, উনি ওনার স্পেসিফিক ক্ষেত্রে উনি ওনার হাজব্যান্ডের কথা বলেছেন, উনি ওনার হাজব্যান্ডকে আনতে পারবেন না যদি উনি শুধু অ্যাসাইলাম করে থাকেন, যেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েটরি, যে এআরসি, যেটা আর্ক কার্ড যেটা বলি, অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড রাদার, এটা যখন থাকবে তখন আপনি আপনার ডিপেন্ডেন্টকে দেশ থেকে আনতে পারবেন না। হাউএভার, এই ভদ্র মহিলা যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, উনি যদি কোনো কারণে এমনটি হয় যে উনি পেয়ে গেছেন অ্যাসাইলাম, মানে ওনার অ্যাসাইলাম পেয়ে যাওয়া মানে গ্রান্টেড, আমরা যেটাকে পেয়ে যাওয়া বলি, কিন্তু আসলে গ্রান্টেড হওয়া, অ্যাসাইলাম যখন গ্রান্টেড হয়ে যাবে ওনার, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে উনি ফ্যামিলি রিইউনিয়ন করতে পারবেন। এখন এই ক্ষেত্রে কোশ্চেন আছে যে উনি যখন অ্যাসাইলাম করেছেন তখন কি উনি বলেছেন যে উনি ম্যারিড অথবা উনি ওনার হাজব্যান্ড আছে? এটা থাকতে হবে। অ্যাসাইলাম পাওয়ার পরে যদি উনি বিয়ে করেন সেই ক্ষেত্রে ফ্যামিলি রিইউনিয়নের ডিফারেন্ট রুলস প্রসিজার থাকতে পারে। আগ থেকে যদি হাজব্যান্ড থেকে থাকে তাহলে তো, আর এবং উনি ডিসক্লোজ করে থাকে তাহলে অবশ্যই, তাহলে ফ্যামিলি রিইউনিয়নের মাধ্যমে। মজার ব্যাপার হচ্ছে এটা কাউসার ভাই, আমরা ধরে নিলাম আপা আমাদেরকে যে কোশ্চেন করেছেন উনি অ্যাসাইলাম পেয়েছেন, এখন ওনার হাজব্যান্ডকে যদি আনতে চান তাহলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে উইদাউট ফি, ওনার হাজব্যান্ডের কোনো ফি লাগবে না। ওয়ারএজ যদি উনি এমনি ইমিগ্রেশন রুলস অনুযায়ী ওনার হাজব্যান্ডকে আনতে চাইতেন, থ্রেশহোল্ড ইজ ভেরি হাই, 29,000 পাউন্ড ইনকাম করতে হবে, প্রায় অলমোস্ট 4,000 পাউন্ডের মতো ওনার খরচ আছে। তো দেখা যাচ্ছে যে একটা হিউজ একটা অ্যামাউন্ট চলে যায় বিয়ে করতে। কিন্তু সৌভাগ্যক্রমে যদি কেউ অ্যাসাইলাম পেয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে ওনার ডিপেন্ডেন্টকে আনার ক্ষেত্রে ফ্যামিলি রিইউনিয়ন যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, সেই ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল রেমেডি, কোনো ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডের দরকার নাই, অথবা ওনাকে কোনো হোম অফিস ফি দিতে হবে না। আরও মজার ব্যাপার হচ্ছে, যখন উনি অথবা ওনার হাজব্যান্ড আইএলআর পাবেন আফটার 5 years, আপ টু আইএলআর নো ফি ইজ অ্যাপ্লিকেবল, কোনো ফি ওনাকে দেওয়া লাগবে না। তো আপনি যদি ধরেন এখানেই তো ওনার দুইজনের ক্ষেত্রে আর গাণিতিক হিসাবে 15 থেকে 20,000 পাউন্ড, 20,000 পাউন্ড যদি উনি একই জিনিস ওনার ইমিগ্রেশন রুলসে করতে হতো, মানে অ্যাসাইলামের মাধ্যম ছাড়া, যেমন কেউ বিয়ে করলে ওনার স্পাউসকে নিয়ে আসতে চান, সেটা হোক হাজব্যান্ড অথবা ওয়াইফ, তার ক্ষেত্রে যদি বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি খরচের ব্যাপার আছে। তো এটা আমরা কোনো অবস্থাতে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। অ্যাসাইলাম ধরে নিতে হবে বা জেনে নেওয়া দরকার আমাদের। দর্শকদের ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে দর্শকদেরকে এটা বলে দিতে চাই যে অ্যাসাইলাম হচ্ছে দ্য হাইয়েস্ট ক্যাটাগরি অফ ইমিগ্রেশন স্ট্যাটাস। আমি সবসময় বলি, যদি কেউ অ্যাসাইলাম পেয়ে যান, যদি কারো গ্রাউন্ডস থাকে অ্যাসাইলামের, যদি কেউ অ্যাসাইলাম পেয়ে যান, আমি বলবো যে
this is a jackpot in a sense, Obviously, jackpot in a good way, not in a bad way, যে এটা না যে আমি পেয়ে গেলাম কোনো রকম ভাগ্যক্রমে। অবশ্যই আপনাকে সেই থ্রেশহোল্ড থাকতে হবে, আপনাকে যোগ্য হতে হবে অ্যাসাইলাম পাওয়ার জন্য। আমরা বোধহয় বোনের উত্তর দিতে প্রশ্নের উত্তর দিতে পেরেছি, যে আপনাকে কোশ্চেনটা করেছিল যদিও না, এটাই আর কি, যে বোন আপনার যদি অ্যাসাইলাম পাইয়া থাকেন, আপনি যদি রেফিউজি স্ট্যাটাসে থাকেন, আপনার হাজব্যান্ডে আনতে আপনার কোনো অসুবিধা নাই। আর যদি এখন আপনি অ্যাসাইলাম কন্টিনিউ হয়, আপনি যদি এখনও অ্যাসাইলাম রেজাল্ট আয় না, তাহলে আপনি ওয়েট করতে হইব আপনার পজিটিভ রেজাল্ট আওয়ার বাদে আপনার হাজব্যান্ডে আনতে পারবো ইনশাআল্লাহ। কারেক্ট, থ্যাংক ইউ। বা অন্য বিষয়ে আপনার হাজব্যান্ড আইতে পারবা, অ্যাসাইলামের এই ক্ষেত্রে আইতে পারতেন, অন্য বিষয়ে আইতে পারবা। জি অবশ্যই, অন্য ভিসা তো ইন্ডিভিজুয়াল ভিসা অনুযায়ী ইন্ডিভিজুয়াল ইয়ে থাকবে। কাউসার ভাই, আমাদের কয়েকটা কল আছে, আমরা একটা কল নিব, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম, আপনি আপনার সুচিন্তিত মতামত অথবা কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আপনি আপনার প্রশ্নটা করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, শুনছেন আমার না? জি হুনাজার, আপনি খৌকা, আমরা হুনিয়ার খৌকা। জি, এবং কয়েকদিন আগে আমি আমার বাইরে একটা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। আপনার নামটা কইলুকা তো ইজি হইব। আমার নাম বাবুল। বাবুল ভাই, জি খৌকা বাবুল ভাই, জি খৌকা। অ্যাপ্লিকেশন করার সময় তারা এখন রিফিউজ করছে আর কি, যে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন। জি, তারা এখন কইতে পারছেন আমি যে ডকুমেন্ট দিছি এটা ফলস দিছি আর কি, ফলস কইয়া তারা আমার এটা রিফিউজ লাগছে আর কি। ওকে, তখন আমি একটু জানতাম চাই যে রিফিউজ তারা কি অটোমেটিক যে 10 ইয়ার ব্যান করে লিব নিজে নিজে, আর আমি এই না কোনো অ্যাপ্লিকেশন করতে পারতাম না যে অন্য কোনো ভিসার লাগে ইংল্যান্ডে ইউকেতে। দর্শক থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের জন্য। এটা খুবই একটা কমন ব্যাপার, এটা আসলে আপনার একটা কোশ্চেন অনেক মানুষের জন্য, অনেক দর্শকদের ক্ষেত্রে হয়তো অনেকের জন্য সার্ভিস বা অনেকের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। কাউসার ভাই, আমরা আলোচনার মাধ্যমে এই প্রশ্নটার উত্তর দিতে পারি। তাহলে যে ভিজিট ভিসা, আমরা যারা প্র্যাকটিসে আছি আমরা জানি ভিজিট ভিসা ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট আর ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট। যদি আপনি কম্বিনেশন ঠিক থাকে ইজ দ্য ইজিয়েস্ট, যদি কম্বিনেশন ঠিক না থাকে আপনি সারাদিন চেষ্টা করলেও আপনার ভিজিট ভিসা আসবে না। দর্শকের কথায় আমরা যেটা বুঝতে পারলাম, আমরা হয়তো সব কিছু আমরা জানি না, কিন্তু জেনারিক উত্তর আমরা দিতে পারি। তাহলে জি, যদি ফ্রাজুলেন্ট অথবা কোনো ফলস ডকুমেন্টস কেউ প্রোভাইড করে বাই ল, সে 10 বছরের জন্য ব্যান হতে পারে। কিন্তু এখানে কথা আছে, যদি আমাকে কোনো কারণের জন্য বলা হয় যে আমি ফলস ডকুমেন্ট সাবমিট করেছি, সেই ক্ষেত্রে যদি আমি এটা প্রুফ করতে, আমি যদি জানি যে এটা আমি ফলস ডকুমেন্ট দেইনি, তাহলে আমি এটাকে চ্যালেঞ্জ করতে পারবো। এখানে আপিল রাইট থাকে না কাউকে, আমরা জানি, কিন্তু আমরা সেটাকে এটা প্রি অ্যাকশন প্রোটোকল হচ্ছে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করতে পারি। প্রি অ্যাকশন প্রোটোকল করে জুডিশিয়াল রিভিউ করাটা হচ্ছে দ্য রাইট প্রসিজার বলে যে কোনো লয়ার আপনাদেরকে বা দর্শককে বলবেন। তো আমি যে মনে করব, যদি কোনো কারণে এই দর্শক যেমনটি কোশ্চেন করলেন, অথবা কারোর ক্ষেত্রে যদি এমন হয় যে তাকে ফলস ডকুমেন্টের কথা বলা হয়েছে কিন্তু সে নিশ্চিত আসলে ফলস ডকুমেন্ট দেয়নি, তাহলে দ্যার ইজ অ্যান অপরচুনিটি আপনাকে দেওয়া আছে, যে আপনি চাইলে এটাকে একটা জুডিশিয়াল রিভিউ বা প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে, যে প্রোটোকলগুলো আছে প্যাপ যেটাকে আমরা বলি, প্যাপ করার পরে আমরা এটাকে জুডিশিয়াল রিভিউতে নিতে পারি। এবং আশা করা যায় যদি আপনি এই ডকুমেন্ট প্রুভ করতে পারেন, তাহলে আপনার 10 বছরের ব্যানটা আসবে না। কিন্তু দর্শক, আপনি ভিজিট ভিসা পেয়ে যাবেন। ভিজিট ভিসা পেয়ে যাবেন। আরও মজার ব্যাপার হচ্ছে আপনাকে ওভারটার্ন করে আপনাকে ভিজিট ভিসাটা দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ভালো আইনি পরামর্শকের কাছে যেতে হবে, যিনি এই বিষয়ে পারদর্শী। কাউসার ভাই, আমাদের সময় অনেক স্বল্প আজকে। আমরা অ্যাসাইলামের যে 5টা বিষয় আছে, এই 5টা বিষয় আমরা সবসময় অ্যাসাইলাম বলতে বুঝি যে একটা পলিটিক্যাল অ্যাসাইলাম। না, এটা নাম হয়ে গেছে, এটা পলিটিক্যাল অ্যাসাইলাম। নো, দেয়ার আর 5 ডিফারেন্ট রুট আছে, 5 ডিফারেন্ট গ্রাউন্ডস অফ অ্যাসাইলাম। আর যদি আপনি 5 ডিফারেন্সের ভিতরে না পড়তে পারেন, তাহলে আপনার যে আরেকটা থাকবে সেটা নন কনভেনশনাল। এটাকে 5টাকে কনভেনশনাল বলা হয়, এবং এটার ভিতরে যদি কেউ না পড়ে তাহলে নন কনভেনশনাল একটা রাইট আছে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকে কুইকলি বলে ফেলবো কাউসার ভাই, আমি আলোচনা, যেমন
পাঁচটা যে কনভেনশনাল যে পাঁচটা গ্রাউন্ডস আমাদের আছে সেটা হচ্ছে আমরা সবাই জানি রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, পলিটিক্যাল অপিনিয়ন, স্পেশাল সোশ্যাল গ্রুপ অথবা স্পেশাল গ্রুপ। এর ভিতরে যদি আমরা কেউ না পড়ি তাহলে এই কনভেনশনাল ভিতরে যদি কেউ না পড়ি তাহলে আরেকটা যেটা আছে এটা হচ্ছে নন কনভেনশনাল। এখন আমরা ইন জেনারেল ধরে থাকি যে চার নম্বরটা পলিটিক্যাল। দেয়ারফর আমরা বলবো যে দর্শক, যখন আমরা কেউ অ্যাসাইলাম করি, যদি কারোর ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ লাইফ থাকে তাহলে অবশ্যই তারা পাঁচটা বিষয়কেই গুরুত্বের সাথে দেখে অথবা যেটা আপনার জন্য সুইটেবল হবে, প্রযোজ্য হয়, সেটা দিয়ে আমরা এমন একটা পর্যায়ে আসবো যেন আমাদের একটা ক্রেডিবল একটা অ্যাপ্লিকেশন হয়। তার জন্য অবশ্যই একজন যোগ্য, আপনি নিজেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, রিসার্চ করবেন, অথবা আপনি যারা এই বিষয়ে পারদর্শী, যোগ্য, যাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার আছে, এই ধরনের কোনো সলিসিটারের সাথে দয়া করে আপনারা যোগাযোগ করবেন যাতে আপনাদের অ্যাসাইলামটা আউটকাম যেটা থাকে এটা ভালো হয়। কাসর ভাই, আপনার কাছ থেকে বিদায় নিব না, আমরা আলোচনার মাধ্যমে আজকে শেষ করব অনুষ্ঠানটা। আমি একা দর্শকদের জন্য কিছু বলবো না। আজকে যেহেতু আমরা অ্যাসাইলাম এবং ফ্যামিলি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তো আমাদের পরামর্শটাই থাকবে দর্শকদের কাছে যে দর্শক যেন অবশ্যই একটা, যদি নিজেরা করতে পারবেন অবশ্যই করবেন, কিন্তু যদি কোনো অ্যাপ্লিকেশন করতে হয়, যদি কোনো ফ্যামিলি বলেন, অ্যাসাইলাম বলেন বা কোনো আইনি বিষয় থাকে, তাহলে আপনি কোনো যোগ্য আইনি সহযোগিতা নিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। দর্শকদের আজকে আমরা শেষ পর্যায়ে চলে আসি। দর্শক, আপনাদের কাছ থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। কাউসার ভাই, সবাই, আমি এবং কাউসার ভাই, ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে 26th অফ নভেম্বর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে। আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।